নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো ক্যালাডিয়ামের একটি বিশেষ কাল্টিভার নিয়ে। এর নাম ক্যালাডিয়াম হার্টস ডিলাইট। বাংলায় যদি এর নামটা অনুবাদ করা যায় তাহলে অনেকটা এরকম দাঁড়ায়, হৃদয়ের আনন্দ। অসাধারণ একটি ভ্যারাইটি, অসাধারণ একটি কাল্টিভার। আমার ক্যালাডিয়ামের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে পাতাবাহার গাছের প্রতি আমার একটা বিশেষভাবে আকর্ষণ আছে, এবং পাতাবাহার গাছ যদি এই রকম হয় তাহলে তার কোনো কথাই নেই। গাছটি 3 বছরে পা দিল। আমি 3 বছর ধরেই গাছটির পরিচর্যা করছি। আমি 2টো গাছ কিনেছিলাম, খুব ছোট অবস্থায় কিনেছিলাম। আমি ভাবিনি গাছটার এইরকম একটা ম্যাজেস্টিক অ্যাপিয়ারেন্স হতে পারে ভবিষ্যতে। তো যাই হোক, আমি সংগ্রহ করি এবং তারপরে প্রথম বছর আমি রিপোর্ট করিনি। প্রথম বছর গাছটিকে বড় গাছের তলায় রেখে দিয়েছিলাম, টুকটাক বেড়ে উঠেছিল। শীতের শুরু এবং শরতের শেষ এই সময়টা আমি দেখলাম গাছটা খুব ভালো মতো বেড়ে উঠলো, প্রচুর পরিমাণে নতুন পাতা বেরোলো, কিন্তু এইরকম লম্বা লম্বা ডাল সহ পাতা নয়, ছোট ছোট পাতা। হতে পারে হয়তো কন্দ ছোট ছিল বলে গাছটিও খুব একটা বাড়তে পারেনি। এবং তার পরের বছর আমি আরেকটু বড় পটে, প্রথমে এনেছিলাম আমি 3 ইঞ্চি পটে এবং তারপরে আমি 5 ইঞ্চি, 6 ইঞ্চি পটে আমি তারপর ট্রান্সপ্লান্ট করে দিই। তো পুনঃপ্রতিস্থাপন করার পর গাছটি মোটামুটি বাড়ে, কিন্তু এই রকম হয়নি। এবছর আমি গাছটি কতটা বাড়তে পারে সেরকম একটা পরিকল্পনা করে বা সেটা দেখার জন্য 8 ইঞ্চি পটে গাছটিকে আমি রিপট করে দিই এবং পুরনো মাটি ঝরিয়ে নতুন মাটি ব্যবহার করি, এবং তারপরেই গাছটি এরকম ম্যাজেস্টিক হয়ে ওঠে। অসাধারণ, মানে দেখার মতো একটা দৃশ্য। এই গাছটিকে আপনি খুব সহজেই আপনার বাগানের স্টেটমেন্ট প্ল্যান্টার হিসেবে বা স্টেটমেন্ট প্লান্ট হিসেবে আপনার বাগানের একেবারে ফোকাল পয়েন্টে রাখতে পারেন। অসাধারণ গাছ। তো পরিচর্যা সম্পর্কে আসবো। প্রথমেই বলে রাখি, যে কোনো ক্যালাডিয়াম অ্যাসিডিক মাটি পছন্দ করে। আগে মাটি নিয়ে কথা বলে নিই। এবং মনে রাখবেন, মোটামুটি ধরুন পিএইচ 5.5 থেকে 6.5, অর্থাৎ অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক টু নিউট্রালের কাছাকাছি যদি মাটির পিএইচ রাখতে পারেন, তাহলেই আপনি এরকম সৌন্দর্য, এরকম ভিগোরাস গ্রোথ লক্ষ্য করতে পারবেন। কারণ ক্যালাডিয়াম কিন্তু খুব একটা ঘন সংবদ্ধ মাটি পছন্দ করে না, 1 নম্বর। আর 2 নম্বর, পিএইচ ওয়াইজ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। সেটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনি আপনার পরিচর্যার অর্ধেক কাজ করে ফেলেছেন বলে জানবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ক্যালাডিয়ামের পরিচর্যার ক্ষেত্রে, এটাও তার ব্যতিক্রম নয়। এ প্রসঙ্গে বলে রাখি, ক্যালাডিয়াম স্প্রিং ফ্লিং নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছি, লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি, এছাড়া ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। ওই গাছটিও আমার অত্যন্ত পছন্দের একটি গাছ। যাই হোক, মূল বিষয় ফিরে আসি। মাটি নিয়ে কথা বলছিলাম। মাটির পিএইচ আপনাকে মোটামুটি একটু অ্যাসিডিক রাখতে হবে, এদিকে একটু খেয়াল রাখবেন, কারণ এটা কিন্তু ক্যালাডিয়ামের পরিচর্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন মিডিয়া তৈরি করছেন তখন 2টো বিষয় মাথায় রাখবেন পিএইচ মেনটেন করার পাশাপাশি। 1, মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে এবং মাটিতে যেন অর্গ্যানিক ম্যাটার ভালো পরিমাণে থাকে। পাশাপাশি আপনি যে মাটি তৈরি করছেন সেই মাটি যেন ঝুড়ো হয়, কিন্তু এতটাও ঝুড়ো যেন না হয় যাতে খুব দ্রুত বাষ্পীভবন হয়ে যায় এবং তার ফলে মাটি খুব দ্রুত শুকিয়ে যায়। এটা যেন না হয়, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন মাটি তৈরি করছেন তখন সেই মাটি একদিকে যেমন নিউট্রিয়েন্ট রিচ হবে, একদিকে যেমন সেই মাটিতে অর্গ্যানিক ম্যাটার পর্যাপ্ত পরিমাণে থাকবে, পাশাপাশি সেই মাটি যেন দীর্ঘক্ষণ জল ধরে রাখতে পারে বা 2বার জল দেওয়ার মাঝে যেন মাটি পুরোপুরি শুকিয়ে না যায়, এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। আমি মোটামুটি যখন এর মাটি তৈরি করেছি তখন 50% গোবর সার নিয়েছি। আপনি চাইলে কম্পোস্টও নিতে পারেন, কিন্তু আমি দেখেছি গোবর সারের পিএইচ ভ্যালু অনেকটাই অ্যাসিডিক। কম্পোস্টেরও অ্যাসিডিক হয়, কিন্তু গোবর সারটা আমার বরাবরের জন্য একটু বেশি প্রিয়। যাই হোক, তো আমি গোবর সার নিয়েছি 50%, পাশাপাশি নিয়েছি 25% নর্মাল বাগানের মাটি বা গার্ডেন সয়েল, আর 25% আমি কোকোপিট নিয়েছি যাতে জল ধরে রাখতে পারে এবং যাতে রুট রট না হয় সেই জন্য আমি 2-3 মুঠো পারলাইট নিয়েছি। পারলাইট কি করে, মাটির মধ্যে গ্যাপ মেনটেন করতে সাহায্য করে এবং তারপর আস্তে আস্তে যখন ধরুন মাটি
পরিণত হচ্ছে, মাটি বসে যাচ্ছে, তখন যাতে কোনোভাবেই শিকড়ের কোনো সমস্যা না হয় বা অতিরিক্ত বৃষ্টিতে যাতে শিকড় পচে না যায়, সেই জন্য আমি পারলাইট ব্যবহার করি। তাতে মাটি একটু ফ্লাফি থাকে, আলগা থাকে এবং রুটস বেড়ে ওঠার ক্ষেত্রে একটা ভালো পরিসর বা পরিবেশ তৈরি হয়ে যায়। সেই জন্যই আমি পারলাইট ব্যবহার করি, যাতে মাটি দীর্ঘদিন আলগা থাকে বা বসে গিয়ে যেন খুব ঘন সংবদ্ধ না হয়ে যায়। আপনারা চাইলে পারলাইট তো ব্যবহার করতেই পারেন। যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় পারলাইট ব্যবহার করা, তাহলে আপনারা চারকোলের গুঁড়ো বা কাঠকয়লাকে ছোট ছোট টুকরো করে নিয়ে, ধরুন অনেকটা মটর দানার সাইজ আকারে ছোট করে টুকরো করে নিয়ে ব্যবহার করতে পারেন, তাতেও কাজ হবে। দয়া করে বালি ব্যবহার করবেন না। বালি কিন্তু একটা সময় পরে মাটিকে অনেকটাই ঘন সংবদ্ধ করে দেয়। বালি ব্যবহার করতে যাবেন না। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। এবার কথা বলবো আলো নিয়ে। ক্যালেডিয়ামকে আপনি কী পরিমাণে আলো দেবেন বা কতটা পরিমাণে আলো দেবেন। ক্যালেডিয়াম খুব ভার্সেটাইল গাছ আলো নেওয়ার ক্ষেত্রে। আপনি চাইলে সরাসরি রোদে গাছকে অবশ্যই পরিচর্যা করতে পারেন। আপনি চাইলে ডেপেলড লাইট সারাদিন দিতে পারেন, অর্থাৎ আলো ছায়ার মধ্যে গাছকে রাখতে পারেন। আপনি চাইলে সকালের দিকে রোদ, বেলার দিকে ছায়া, আবার দুপুরের পরে রোদ দিতে পারেন। এবং ঋতু অনুযায়ী কিন্তু আলো দেওয়ার পরিমাণ বাড়বে কমবে, এটা কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে। যেমন ধরুন গরমকালে অবশ্যই আপনি দুপুর 10টার পর রোদ দিতে পারবেন না, মোটামুটি 10টা পর্যন্ত রোদ যথেষ্ট। তারপর আবার আপনি 4টে, 4:30 বা 5টার পর রোদ দিতে পারেন। বা গরমকালে তো আমি বলবো গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সকালবেলা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আলো পাচ্ছে, তারপর যেন গাছ উজ্জ্বল আলোকিত জায়গায় থাকে, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। বর্ষাকালে যখন গাছ বৃষ্টি পাচ্ছে বা জল পাচ্ছে, সেই সময় আপনি চেষ্টা করুন সকালের দিকে 3 থেকে 4 ঘন্টা এবং তারপরে মোটামুটি 11টা, 12টা, 1টা আরও 2-3 ঘন্টা রোদ আপনারা দিতে পারেন। যদি রোদ খুব কড়া হয়ে যায়, অনেক সময় বর্ষাকালে রোদ তো কড়া হয়ে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন গাছকে এমন জায়গায় রাখতে যেখানে গাছ সরাসরি যেন আলো না পায়। উজ্জ্বল আলোকিত একটা জায়গা নির্বাচন করুন, সেখানে গাছ রেখে দিন, তাহলেই হবে। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা বারান্দায় বাগান চর্চা করছেন তারা কিন্তু এই গাছ খুব সহজেই করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন একটা কথা, যেহেতু বারান্দায় একদিক থেকে আলো আসে, সেই জন্য সপ্তাহে অন্তত 2বার গাছকে একটু ঘুরিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছের চারপাশে সমান পরিমাণে আলো আসবে এবং তাতে গাছ চারদিক থেকে পাতা বার করবে এবং সুন্দর একটা ঝালরের আকার নেবে। না হলে গাছ কিন্তু একদিকে এগিয়ে যাবে এবং ওই একদিকে বেঁকে গিয়ে একটা লম্বাটে হেলে পড়া গড়ন তৈরি করবে, সেটা খুব একটা কাঙ্ক্ষিত নয়, মানে দেখতেও খুব একটা ভালো লাগে না। কাজে এইটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হচ্ছে। আর আপনারা যারা খোলা আকাশের তলায় করছেন তাদের যে বিষয়গুলো বললাম একটু খেয়াল রাখবেন, তাহলেই মোটামুটি কাজ হবে। আপনার বাগানে যদি বড় কোনো গাছ থাকে, তার তলায় এই গাছকে রাখতে পারেন। সেখানে সারাদিন ডেপেলড লাইট বা উজ্জ্বল আলোকিত অবস্থা একটা তৈরি হয়, তাতেও কিন্তু গাছ খুব ভালো থাকে। এই ভ্যারাইটির ক্ষেত্রে আমি দেখেছি এরা কিন্তু বেশ ভালো মতো রোদ নিতে পারে। আমি এখন ধরুন দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ দিচ্ছি। আমি একটু আগেই বলেছি ভিডিও শুরুতে যে সকালবেলা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা রোদ পাচ্ছে, আবার 11টা থেকে 12টা, 12:30 অবধি রোদ পাচ্ছে। কাজেই বুঝতেই পারছেন বেশ ভালো মতো রোদ নিচ্ছে এবং রোদ নেওয়াতে কিন্তু গাছে এরকম গড়ন আমি লক্ষ্য করছি। কাজেই রোদের ব্যাপারে এটা খুব ফ্লেক্সিবল। আপনি আপনার প্রয়োজন মতো রোদ দিন, শুধু খেয়াল রাখবেন গরমকালে স্কর্চিং সানলাইট থেকে বা একেবারে ঝাঁঝালো যে রোদ ওঠে তার হাত থেকে কিন্তু গাছকে বাঁচাবেন, না হলে পাতা কিন্তু ঝলসে যাবে। এটা একটু মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। আমাদের পরবর্তী বিষয় হলো জলের ব্যবহার। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। ক্যালেডিয়াম কিন্তু, যে কোনো ক্যালেডিয়াম, শুধু আমাদের হৃদয়ের আনন্দ বা হার্টস ডিলাইট নয়, যে কোনো ক্যালেডিয়াম খুব ভালো মতো জল প্রত্যাশা করে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি খুব মনোযোগ দিয়ে জল না দিতে পারেন, তাহলে চেষ্টা করবেন প্লাস্টিকের পটে এই গাছকে বড় করতে। তাহলে কি হবে, জল শুকিয়ে যাওয়ার প্রবণতা টেরাকোটা পটের থেকে কম হয়তো প্লাস্টিক পটে, সেই জন্য আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না। কিন্তু আপনারা যারা ছায়া ঘন জায়গায় এই গাছের পরিচর্যা করছেন বা বারান্দায় এই গাছের পরিচর্যা করছেন বা এমন জায়গায় এই গাছের পরিচর্যা করছেন যেখানে হাওয়া চলাচল খুব একটা হয় না, সেক্ষেত্রে কিন্তু খুব ঘন ঘন জল ব্যবহার করবেন না। 2বার জল দেওয়ার মাঝে মাটি যেন একটু শুকিয়ে যায়, একটু,
খুব বেশি নয়, একটু যেন শুকিয়ে যায়। সেটা যদি না করতে পারেন, যদি মাটি সবসময় সগি থাকে, তাহলে কিন্তু রুট রট হওয়ার প্রবণতা দেখা যায়, বিশেষ করে গাছ যখন প্রপার এয়ার সার্কুলেশন বা যথার্থ পরিমাণে হাওয়া চলাচল পাচ্ছে না। এটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। তো এই বিষয়টা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি মনে রাখবেন, যখন বর্ষা আসছে তখন গাছকে যতটা সম্ভব বৃষ্টির জল দিন। যখন নিম্নচাপ আসছে, টানা বৃষ্টি হচ্ছে, তখন টানা বৃষ্টিতে গাছ রেখে দিন, দেখবেন গাছ দারুণভাবে বাড়ছে। বিশেষ করে এই ভ্যারাইটিটি খুব ভালো মতো বাড়তে আমি দেখলাম। যদিও ক্যালাডিয়াম স্প্রিং ফ্লিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম টানা বৃষ্টিতে রাখলে অনেক সময় বৃষ্টির অতিরিক্ত ফোঁটায় পাতাগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই ভ্যারাইটিতে সেরকম কোনো সমস্যা হয় না। অতিরিক্ত বৃষ্টিতে একটা প্রবলেম হয়, এই ডালগুলো বেঁকে যায়, একটু ঝুঁকে যায়, কিন্তু আবার বৃষ্টি থেমে গেলে আস্তে আস্তে ডালগুলো সোজা হয়ে বেশ লম্বা হয়ে ওঠে। কাজে সেটা খুব একটা অ্যালার্মিং বিষয় নয়। সেই জন্যই বলছি, ভালো করে বৃষ্টির জল দিন। এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আরও ওয়াটার ব্যবহার করুন, তাহলে দেখবেন সারা বছর কম বেশি গাছ ভালো থাকছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমিও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একেবারে অপটিমাম লেভেলের কথা বললাম। সেক্ষেত্রে চেষ্টা করবেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আরও ওয়াটার ব্যবহার করতে, তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। ডরমেন্সি সিজনে অর্থাৎ শীতকালে চেষ্টা করবেন কম পরিমাণে জল দিতে। যদি মাটি পুরোপুরি শুকিয়েও যায় কোনো সমস্যা নেই, কারণ বাল্বগুলো ডরমেন্ট হয়ে যায়। কাজে আপনাকে খুব একটা ভাবতে হবে না। ডরমেন্সিতে যদি আপনি অতিরিক্ত পরিমাণে জল দেন বা মাটি যদি সারাক্ষণ সগি থাকে, তাহলে কিন্তু রুট রট হতে পারে, কন্দও পচে যেতে পারে। কাজে খুব সাবধান। শীতকালে যখন ডরমেন্সি আসছে, যখন আর নতুন কোনো পাতা তৈরি হচ্ছে না, তখন সপ্তাহে একদিন জল যথেষ্ট। এবার সার নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, সারের ব্যবহারের ক্ষেত্রে একটাই বা এক রকমের সারই আপনারা ব্যবহার করতে পারেন। এমন সার ব্যবহার করুন যে সার মাটিকে অ্যাসিডিক করে রাখতে পারে, তাহলেই হবে। সেই সার যদি আপনারা খুব একটা হাতের কাছে না পান, কারণ অনেক সময় এই ধরনের সার একটু এক্সপেন্সিভ, একটু খরচ সাপেক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন দুটো বিষয় ইনশিওর করতে। এক, 2 মাসে একবার গোবর সার দিয়ে মালচিং করতে, আর বর্ষার বৃষ্টিতে যতটা সম্ভব গাছ রেখে দিন, তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। এছাড়া আর সার ব্যবহার নিয়ে খুব একটা কিছু বলার নেই। আপনারা চাইলে অ্যাজেলিয়াতে যে সার ব্যবহার করেন, অর্থাৎ মাটিকে অ্যাসিডিক রাখার জন্য যে সার স্পেসিফিক্যালি অ্যাজেলিয়া, ক্যামেলিয়া এদের জন্য তৈরি করা হয়, সেই রকমের সার যদি আপনার কাছে থাকে, তাহলে সেই সার অবশ্যই ব্যবহার করুন। তাহলে তো আর কথাই নেই, গাছ দারুণভাবে বাড়বে। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। আমাদের আলোচনার পরবর্তী বিষয়টি হলো পোকামাকড়ের আক্রমণ। এই গাছে কিন্তু রেড মাইট এবং মিলিবাগের আক্রমণ ভালো মতো হয়, বিশেষ করে বর্ষার শেষে বা বসন্তের শুরুতে এই আক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং এমনটা নয় যে মিলিবাগ শুধুমাত্র পাতার তলায় আক্রমণ করে, অনেক সময় কিন্তু গাছের গোড়াতেও আক্রমণ করে, বিশেষ করে বসন্তকালে। কাজে অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন, গাছের গোড়া ভালো মতো চেক করবেন, গাছের পাতার তলা মাঝে মাঝেই দেখবেন। গাছ যদি ডিসকালার হয়ে যায়, মানে পাতাগুলোতে যদি একটু ক্লোরোসিসের মতো অবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন হাইলি চান্স আছে রেড মাইটের আক্রমণ হওয়ার। কাজে এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। মাঝে মাঝে গাছকে একটু খেয়াল রাখবেন, দেখবেন। এবং যদি আপনি দেখেন যে আক্রমণ হয়েছে, তাহলে চেষ্টা করুন অর্গ্যানিক বেসড কীটনাশক ব্যবহার করতে। খুব বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতাগুলো অনেক সময় ঝলসে যায় বা নষ্ট হয়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন। ছত্রাকের আক্রমণ আমি এই গাছে হতে দেখিনি, কাজে সেই নিয়ে বিশেষ কিছু কথা আমার বলার নেই। আর আমাদের শেষ বিষয় হলো রিপোর্টিং। রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমি বলবো, প্রতি 2 বছর অন্তর অন্তর আপনি রিপোর্টিং করতে পারেন, বা আপনি যেখানে গাছ রেখেছেন সেখানে গাছ কতটা পরিমাণে বেড়ে উঠছে বা গাছ পটবাউন্ড হয়ে যাচ্ছে কিনা, সেটা আপনাকে একটু দেখতে হবে। সব ভ্যারাইটি যে সমানভাবে ভিগোরাস হয় এমন নয়। এই ভ্যারাইটি প্রচুর পরিমাণে বেড়ে উঠছে। আমি হয়তো এবছর আর আগামী বছর আর আমি রিপোর্ট করব না, আমি এই পটেই রাখবো। কিন্তু যদি এই গাছকে ভালো মতো বাড়তে দিতে হয়, বিশেষ করে এই ভ্যারাইটিকে, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি 1 বছর অন্তর অন্তর একটু রিপোর্ট করতে হবে। কারণ রিপোর্ট করার সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, রিপোর্টিং মানে কিন্তু এটা নয় যে আপনি ক্রমশ ছোট থেকে বড় পটে ট্রান্সফার করছেন। রিপোর্টিং করার অর্থ এই গাছের ক্ষেত্রে অ্যাটলিস্ট এইরকম হওয়া উচিত যে আপনি যখন রিপোর্টিং করছেন তখন নতুন মিডিয়াতে গাছ আপনি বসাচ্ছেন।
এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই বিষয়টা অবশ্যই বসন্তকালেই করা আপনার পক্ষে ঠিকঠাক কাজ হবে, কারণ বসন্তকালে আস্তে আস্তে গাছ ডরমেন্সি ভাঙে এবং ডরমেন্সি ভাঙতে শুরু করা মানে বুঝতেই পারছেন যে নতুন পাতা আসতে শুরু করছে এবং নতুন পাতা আসার প্রাক মুহূর্তে যদি আপনি রিপোর্ট করেন তাহলে নতুন শিকড় বেরোতে শুরু করবে, গাছ ভালো মতো বড় হয়ে উঠবে, তাতে দেখবেন গাছ দ্রুত বাড়ছে। পাতা এসে যাওয়ার পর যদি আপনি রিপোর্ট করেন তাহলে যে সমস্যা হবে সেটা হচ্ছে গাছ বেশ কিছুদিন ধরে দুর্বল হয়ে পড়তে পারে এবং যে গাছে এক্সিস্টিং পাতাগুলো আছে, মানে গাছে যে এক্সিস্টিং পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং সেই পাতা থাকা অবস্থায় আপনি যখন রিপোর্ট করছেন সেই পাতাগুলো কিন্তু একটু ঝুঁকে পড়তে পারে বা দুর্বল হতে পারে বা শুকিয়েও যেতে পারে। নতুন পাতা অবশ্যই আসবে কিন্তু সেই পাতাগুলো ঝুঁকে পড়তে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলছি, মাছিটি বড্ড বিরক্ত করছে আমাকে, যাই হোক, তো যে বিষয়ে বলছিলাম যে চেষ্টা করবেন যখন আপনি রিপোর্ট করছেন তখন পাতা নতুন পাতা তৈরি হওয়ার প্রাক মুহূর্তে বা ডরমেন্সি ভাঙার সময় গাছকে রিপোর্ট করতে, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে এবং খুব ভালো মতো বড় হয়ে উঠবে। আমার অত্যন্ত পছন্দের একটা গাছ এবং আমি ভাবিনি গাছটা এরকম রিওয়ার্ড আমাকে দেবে। আমার সত্যি একটু চিন্তায় ছিল যে এই গাছটা আদৌ এবছর ফিরে আসবে কিনা। মোটামুটি 3-4টে কন্দ ছিল, কিন্তু এখন যদি আপনারা খেয়াল করেন কাছ থেকে আমি ক্লোজ আপ শট আপনাদের দেখাবো, ভরে গেছে গাছ, ভরে গেছে। এটা তো কচুর জাতের, কচু যেরকমভাবে বড় হয়ে ওঠে এরাও সেভাবেই বড় হয়ে ওঠে, কিন্তু একটু সেন্সিটিভ আমাদের দেশীয় কচু গাছের থেকে। কাজেই আমি যেভাবে বললাম সেভাবে এই গাছের পরিচর্যা করুন। এই গাছ কিন্তু পাওয়া খুব একটা দুষ্কর নয়, আপনি লোকাল নার্সারিতেও পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। কাজেই অবশ্যই অবশ্যই সংগ্রহ করুন এবং এই বর্ষাতে সংগ্রহ করুন, তাহলে দেখবেন গাছ আপনার বাগানের চরিত্রের সঙ্গে খুব দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে এবং খুব দ্রুত বেড়ে উঠছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।